বিএসসি এগ্রিকালচার করে 1-2 বছর আগেই পাশ করেছে। সে এখন প্যাকেজ পায় 25 লাখ পার অ্যানাম। অনেকেও তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তা সেই তারা কি খরচা অ্যাফোর্ড করতে পারবে? এগ্রিকালচার এমন একটা বিষয়, সেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সম্ভব। শর্টসে আমরা যেমন আলোচনা করেছিলাম যে এগ্রিকালচার নিয়ে একটা পডকাস্ট আমরা করব, তাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখার অধ্যাপক ডক্টর সৌমেন বেরা। আমরা ইন্দ্র টকিজে তাকে আজকে স্বাগত জানাই। নমস্কার স্যার। নমস্কার ইন্দ্র। স্যার কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই তো স্যার। তো স্যার, প্রথম যে প্রশ্নটা আমাদের উঠে আসে যে এই প্রফেশনটাকে, এগ্রিকালচারটাকে কেউ সেভাবে প্রায়োরিটি দিচ্ছে না। এখন এখন 12-এর পরই বাবা মারা বেশি প্রেফারেন্স দেয় বা স্টুডেন্টরাও বেশি প্রেফারেন্স দেয় মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা নর্মাল লাইন, তারপরে যদি কোনো কিছু পড়ে থাকে তাহলে সেই এগ্রিকালচার লাইনের দিকে তারা ঝুঁকছে। তাহলে এই ব্যাপারটা কেন স্যার? ইন্দ্র, এই বিষয়ে আমি একটুখানি বিস্তারিতই বলবো তোমার অনুমতি নিয়ে। মূলত 10+2 এর পর স্টুডেন্টরা বা তার বাবা মা যেটা দেখে যে কোন স্ট্রিমে তার বাচ্চাদের দিলে সে পরবর্তীকালে সাইন করবে, সেখানকার জব অপরচুনিটি কীরকম, পরবর্তীকালে তার সোশ্যাল স্ট্যাটাস কীরকম হবে, গ্ল্যামার কীরকম হবে, এই ক্রাইটেরিয়াগুলোর উপর ভিত্তি করেই তারা মোটামুটি চয়েস করে। এখন মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, এগুলো শুরু থেকেই সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে। এখন আমি ব্যক্তিগতভাবে এগ্রিকালচারের স্টুডেন্ট, পরবর্তীকালে প্রফেশনাল হয়ে যেটা উপলব্ধি করেছি, এই যে সমস্ত ক্রাইটেরিয়া বেসিসে তারা চয়েস করে, এই মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, সেটা সবকটাই কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রেও প্রযোজ্য। জব অপরচুনিটি বলো, পরবর্তীকালে তার সোশ্যাল স্ট্যাটাস, এই সবের দিক থেকে এটা কোনো অংশেই পিছিয়ে নেই। সুতরাং মেডিকেল পেলাম না, ইঞ্জিনিয়ারিং পেলাম না, বা ভালো কলেজে কোনো জেনারেল স্ট্রিম নিয়ে পড়তে পারলাম না, তার পরবর্তীতে এগ্রিকালচার চয়েস করছি, সেই বিষয়টা কোনো মতেই সঠিক নয়। এটা কিছু না পেয়ে পড়তে আসার মতো সাবজেক্ট নয়। এটা ভালোবেসে এর পরবর্তীকালে অনেক সুযোগ সুবিধা আছে, এই বিষয়গুলো বিবেচনা করে এটা একদম প্রায়োরিটি বেসিসে পড়তে আসার সুযোগ আছে, এবং এটাই ঠিক, এটাই সত্যি। এটা প্রত্যেক বাবা মা বা যারা 10+2 এর স্টুডেন্ট, তাদের বোঝার সময় এসেছে। শুধুমাত্র ঠিক সময়ে সঠিক তথ্যের অভাব বা সচেতনতার অভাবই এই বিষয়টাকে এইভাবে সকলের মধ্যে রয়ে গেছে আর কি। মানে এগ্রিকালচারটা বাই চয়েস হওয়া উচিত। ডেফিনেটলি বাই চয়েস হওয়া উচিত। এখন তাহলে 12-এর প্রি বোর্ড শুরু হচ্ছে, অনেক স্কুলে হয়েও গেছে মনে হয়। তা এগ্রিকালচার নিয়ে যদি কেউ পড়তে চায়, তা তারা প্রিপারেশনটা কখন থেকে শুরু করবে? দেখো, আমি বলি, এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের যে অ্যাপেক্স বডি ন্যাশনালি, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ। মূলত সারা বর্ষব্যাপী তারা একটা এন্ট্রান্স টেস্টের আয়োজন করে, যারা 10+2 এর পরীক্ষার পরবর্তীকালই হয়ে থাকে, এবং সেই পরীক্ষার মধ্য দিয়ে তারা যে র্যাঙ্ক করে, সেই র্যাঙ্কের বেসিসে আমাদের যে 74টা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, কিছু ডিমড এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, কিছু সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, তাদের ফ্যাকাল্টি রয়েছে এগ্রিকালচার, সেখানে সুযোগ পায়। মূলত স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 15% সুযোগ পায় সিটের আর কি। এবার তুমি যেটা প্রশ্নটা করলে, কখন প্রস্তুতি নেবে, বলে রাখা ভালো, এই যে এন্ট্রান্স হয় তার একটা বিশেষ সিলেবাস আছে। সিলেবাসের মধ্যে 10+2 এর যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি তো আছে, সঙ্গে একটা এগ্রিকালচারের পার্ট রয়েছে। তো 10+2 এর সিলেবাস সে যদি প্রপারভাবে ফলো করে, নিজেকে প্রিপেয়ার করে, তাতে অনেকটাই কভার আপ হয়ে যায়। বাকি যেটা পড়ে থাকে এগ্রিকালচার, সেটা তাকে আলাদা করে প্রিপেয়ার করতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2-3 মাস যথেষ্ট। যে ধরনের, যে কোয়ালিটির, যে মেরিটোরিয়াস স্টুডেন্টরা পড়তে আসে, তাদের মেধার গুণগত মানের দিক থেকে 2-3 মাস যথেষ্ট। এগ্রিকালচারের যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটার যে সিলেবাস দেওয়া আছে, সেটা প্রিপেয়ার করার জন্য সাফিসিয়েন্ট টাইম তাদের জন্য। এগ্রিকালচার সিলেবাসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? আর্টস, সায়েন্স নাকি অন্য কোনো ক্যাটাগরির মধ্যে? সায়েন্সের মধ্যে পড়ছে। তোমাকে আরো কিছু সাপ্লিমেন্ট করি, আমি তো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের এন্ট্রান্সের কথা বলছিলাম, 15% সিটের কথা বলছিলাম, বাকি 85% সিট সেটা কিন্তু কনসার্ন স্টেটের নিয়ম কানুন মেনে করতে হয়। আমি পশ্চিমবঙ্গের কথা বলি, আমাদের এখানে দুটো স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, একটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, একটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়।
আর পাশাপাশি একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ্বভারতী, তার একটা অনুষদ বা ফ্যাকাল্টি রয়েছে, সেটা পল্লী শিক্ষা ভবন, সেখানেও এগ্রিকালচার পড়ানো হয় আন্ডার গ্র্যাজুয়েট। পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল সায়েন্স বালিগঞ্জ, ওখানেও পড়ানো হয়। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, সেখানেও প্রচুর আন্ডার গ্র্যাজুয়েট এগ্রিকালচার স্টুডেন্টদের ইনটেকের ব্যবস্থা রয়েছে। সেখানে মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কিছু আদার বোর্ড, মূলত সিবিএসই, আইসিএসসি বোর্ড, ভোকেশনাল বোর্ড এবং হিলের কিছু কোটা থাকে, সেখানে তার অ্যাডমিশন নিতে পারে। এবং প্রসঙ্গত বলে রাখি যে মেডিকেলের সিট স্টিল অনেক লিমিটেড, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ প্রচুর স্টুডেন্ট ইনটেক হয়। সেই তুলনায় এগ্রিকালচারের ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে বলবো যে 300-র বেশি নয়, সেটা কম্পারেটিভলি জেনারেল স্ট্রিমের স্টুডেন্টদের থেকে অনেকটাই কম। কম্পিটিশনটা যেমন হয়, নিজের এক্সাম টাফ হয়, সবাই বলে যেই এক্সাম টাফ হয়, যেই অ্যাডভান্স টাফ হয়, সেরকম এই এগ্রিকালচারে পড়তে গেলে তার কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়, সেটাও কি সেই ওই ক্যাটাগরি হয় না, তার থেকে একটু কম? দেখো, এইটা এইভাবে তুলনা করা তো যায় না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি অ্যালং উইথ এগ্রিকালচার, মূলত ওরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেয়। যেভাবে বিগত বছরগুলোতে প্রশ্নের ধরন এসেছে, আমি যেটা দেখেছি 150টা কোয়েশ্চেন দেয়, 4 নাম্বার করে থাকে মাল্টিপল চয়েস, এবং যদি ভুল করে তাহলে -1 হয়ে যায়। কাট অফ মার্কস প্রতি বছর চেঞ্জ হয়। এবার যদি নিট বলো বা অন্যান্য এলিট যে সমস্ত এন্ট্রান্স এক্সামিনেশন হয়, সেই তুলনায় বলো, কাছাকাছি বলা চলে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যেমন আইআইটি থাকে, মেডিকেলের ক্ষেত্রে যেমন বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তেমনি এগ্রিকালচারে কোন কোন টপ কলেজগুলো আছে যেগুলোতে তারা যেতে পারে? যেমন আইজার আছে যেখানে পড়ার মতো, সেরকম এগ্রিকালচারে কোন? এগ্রিকালচারের ক্ষেত্রে যদি একদম এলিট ইনস্টিটিউটগুলোর কথা বলা হয়, তেমন আইআরআই রয়েছে, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি, তার অনেকগুলো বর্তমানে শাখাও হয়েছে। তেমনি কিছু স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো পাল্লা দিয়ে একদম প্রথম সারির মধ্যে চলে। তার মধ্যে জিবি পান্ত ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অবশ্যই রয়েছে, আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, কিছু ডিমড ইউনিভার্সিটি রয়েছে যেটা খুব প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো বা তার সঙ্গে পাল্লা দেয় বা ইনস্টিটিউটগুলোর সঙ্গে পাল্লা দেয়। তার মধ্যে এনডিআরআই রয়েছে, আইভিআরআই রয়েছে, এগুলো প্রিমিয়ার ইনস্টিটিউটগুলোর মধ্যে পড়ে। এবং যারা আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হয়, তাদের প্রথম দিকে ড্রিমই থাকে যারা পরবর্তীকালে হায়ার স্টাডিজ করবে, এই ধরনের ইনস্টিটিউটগুলোতে যারা তারা মাস্টার ডিগ্রি করতে পারে। আইআরআই অবশ্যই প্রথম সারির মধ্যে পড়ে, আইভিআরআই, এনডিআরআই যেগুলো বললাম আমি। কিছু ভালো স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি যেগুলো বললাম, সেগুলোও পিছিয়ে নেই, এটা আমি অবশ্যই বলতে পারি। যে এগ্রিকালচারের স্টুডেন্টরা যখন পড়তে যায়, যারা পড়ে না, তাদের একটা ধারণা থাকে এগ্রিকালচার নিয়ে যারা পড়তে চাইছে তাদের মাঠে মাঠে চাষ করতে হয়। তা এই কনসেপ্টটা কি ঠিক? দেখো ইন্দ্র, যে ধারণাটা তারা নিয়েছে, আমি সেটা আংশিক সত্য বলবো। এগ্রিকালচার পড়ছি অথচ মাটির সঙ্গে যোগাযোগ থাকবে না, সেটা তো হতে পারে না। অবশ্যই তাদের মাটির সঙ্গে গভীর আত্মিক যোগাযোগ রেখেই তাদের কাজ করতে হবে। একজন কৃষক, সে কঠোর পরিশ্রম করে মাঠে কাজ করছে, ফসল ফলাচ্ছে, সেটা আমরা খাচ্ছি। কৃষকরা যে হার্ডশিপ ফেস করে, তারা অন্তত পক্ষে তাদের পড়াশোনার সময় যেন সেই অভিজ্ঞতাটুকু কোনো না কোনো ভাবে পায়। অবশ্যই কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ফিল্ড ওয়ার্ক খুব জরুরি। আমি প্রথমেই বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে যে সাবজেক্ট নিয়ে পড়াই, যে সাবজেক্টে আমার স্পেশালাইজেশন রয়েছে, সেটা ওতপ্রোতভাবে মাঠের সঙ্গে জড়িত। উদ্যানবিদ্যার কিছু সাবজেক্ট রয়েছে, হর্টিকালচার যেটা, সেগুলো মাঠের সঙ্গে জড়িত। আরও যেগুলো আছে, যেগুলো কীট পতঙ্গর এন্টোমোলজি, প্যাথোলজি বা সয়েল সায়েন্স, যেগুলো অনেকটা অংশই মাঠের সঙ্গে জড়িত, যেখানে কায়িক পরিশ্রমের জায়গা আছে। কিন্তু শুধু এখানেই কিন্তু থেমে নেই, কেননা এগ্রিকালচার এমন একটা বিষয়, সেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সম্ভব। এখানে একদম লেম্যানদের মতো, কৃষকদের মতো মাঠে নেমে কাদাতে যেমন পরিশ্রম করে কাজও করতে হবে, তেমনি 5 স্টার ল্যাবে মলিকুলার লেভেলে রিসার্চ বা ল্যাবরেটরি ওয়ার্কও করতে হবে, ডিএনএ আরএনএ আইসোলেশন এগুলোও করতে হবে। সুতরাং শুধুমাত্র মাঠে নেমে কাজ করা, এটা কিন্তু এগ্রিকালচারের একমাত্র কথা নয়।
এটা অবশ্যই একটা অন্যতম প্রধান অংশ, কিন্তু তার পাশাপাশি আরো অনেক ডাইভার্সিফাইড সেক্টর রয়েছে যেটা এগ্রিকালচারকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে এখন। আমার ক্ষেত্রে আমি যখন ম্যাথসে পড়েছিলাম পিওর অ্যাপ্লাইড আমাদেরকে বিএসসি লেভেলে সব পড়তে হয়েছিল। তাহলে এগ্রিকালচার নিয়ে পড়ছে যারা, তাদের কি বিএসসি তে সবটা ফার্স্ট সিলেবাস কমপ্লিট করতে হয়, না শুধু সেখানেই তাদের স্পেশালাইজেশন চলে আসে? এগ্রিকালচার অনেকটা বড় বিষয়। আমি যদি টেকনিক্যালি বিষয়টাকে বলি, এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েড সেক্টর। সেখানে এগ্রিকালচার, যেটাকে আমরা কৃষি বিজ্ঞান বলি, তার পাশাপাশি যে রিলেটেড সাবজেক্টস গুলো চলে আসে সেটা হচ্ছে হর্টিকালচার, উদ্যানবিদ্যা, ফিশারিজ চলে আসে, ডেয়ারি চলে আসে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং চলে আসে, আরো অনেক হোম সায়েন্স চলে আসে, এই আরো রিলেটেড বিষয়গুলো চলে আসে যেগুলো একটা আমব্রেলার মধ্যে আমরা ধরে নিতে পারি। তারা যখন এগুলো নিয়ে পড়তে যাবে তখন তারা মাস্টার্সে স্পেশালাইজেশন হবে এগুলোতে। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে শুরুতেই হয় এগ্রিকালচার, নয় হর্টিকালচার, নয় এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। যেটা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো, জয়েন্ট এন্ট্রান্সের থ্রু দিয়ে আসতে হয়। বাকিগুলোর ক্ষেত্রে আইসিআর এন্ট্রান্স বা কনসার্ন স্টেটের যে বোর্ড এক্সাম 10+2 এর, তার থ্রু দিয়ে তারা অ্যাডমিশন পেতে পারে। এগ্রিকালচার নিয়ে পড়ছে যখন এগ্রিকালচার নিয়েই পড়বে, হর্টিকালচার নিয়ে যখন পড়ছে হর্টিকালচার নিয়েই পড়বে। আন্ডার গ্র্যাজুয়েটটা ওইভাবেই হচ্ছে। এবার পোস্ট গ্র্যাজুয়েশনে এগ্রিকালচারের ভেতরে অনেক সাবজেক্ট হচ্ছে, সেগুলোর স্পেশালাইজেশন হয়। আমি কিছু উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরো কেউ এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে বিএসসি এজি করছে, সে পোস্ট গ্র্যাজুয়েটে মনে করো অ্যাগ্রোনমি নিয়ে পড়বে, শস্য বিজ্ঞান, বা সয়েল সায়েন্স নিয়ে পড়বে, মৃত্তিকা বিজ্ঞান, বা প্যাথোলজি নিয়ে পড়বে, উদ্ভিদ রোগতত্ত্ববিদ্যা, বা এন্টোমোলজি, কীট পতঙ্গ বিদ্যা যেটা, বা আরো অন্যান্য অনেক সাবজেক্ট রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে পড়বে। স্পেশালাইজেশন পোস্ট গ্র্যাজুয়েটে ওইভাবে হবে। তেমনি উদ্যানবিদ্যার ক্ষেত্রেও, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও, বা অন্যান্য হোম সায়েন্স বা ফরেস্ট এইসবগুলোর ক্ষেত্রেও তাদের আভ্যন্তরীণ স্পেশালাইজেশন আছে। স্যার আপনি যদি ছোট ছোট একটা করে এক্সাম্পল দেন যে এগ্রিকালচার নিয়ে পড়া মানে এরকম একটা এক্সাম্পল, হর্টিকালচার মানে এরকম, মানে বাস্তবে উদাহরণ দিয়ে। মনে করো এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে কেউ বিএসসি এজি করছে, তো তাকে মূলত মাঠের ফসল যেমন ধান, গম, পাট, তাদের ফসল ফলানোর পদ্ধতি, তাদের মধ্যে রোগ পোকার আক্রমণ, তার প্রতিহত করার যে বিষয়গুলো, ব্যবস্থাপনা, বা যে মাটিতে চাষ করা হচ্ছে সেই মাটির গুণাগুণ পরীক্ষা করা, সেই তুলনায় সেই মতো করে সার প্রয়োগ করা, কৃষি সেচ দেওয়া, পরবর্তীকালে ফসল তোলা, ফসল ঝাড়াই মারাই করা, বা পোস্ট হারভেস্ট যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলো এগ্রিকালচারাল সায়েন্সের মধ্যে পড়ে। এরপরে ধরো আমি হর্টিকালচার বা উদ্যানবিদ্যার কথা বলছি, সেখানে মূলত তারা ফুলের চাষের কথা বলবে, বা ফলের চাষের কথা বলবে, সবজি চাষের কথা বলবে, এই বিষয়গুলো মূলত হর্টিকালচারের মধ্যে পড়ে। এবার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কথা মূলত বলি, সেখানে তারা কেউ কেউ ফার্ম মেশিনারির কথা বলবে, বা সেচের কথা বলবে, এইগুলো মূলত স্পেশালাইজেশন এইভাবে হবে। এবার আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেল, এবার যে স্টুডেন্ট যে স্পেশাল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করতে চায়, আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যেই ইলেকটিভ অপশন থাকে, সেখানে তারা একটা দুটো কি তিনটে এরকম স্পেশাল পেপার নিয়ে নিজের স্পেশালাইজেশন রাখতে পারে। পরবর্তীকালে সেই স্পেশালাইজেশনের ভিত্তিতে কিছু অ্যাডভান্টেজ পাবে, পোস্ট গ্র্যাজুয়েটে সেই সাবজেক্ট পেল, পরবর্তীকালে সেটা নিয়ে পড়বে, মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করতে পারে, পোস্ট ডক করতে পারে, এভাবে হবে। আমি যখন 12-এ পড়েছি আমি শুধু জানতাম এগ্রিকালচার, আমি কোনদিন নামই শুনিনি যে হর্টিকালচার এরকম একটা পার্ট হয়, যেটা স্যার আজকে আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি আশা রাখি যে অনেকেই আজকে জানতে পারবে, তারা হয়তো শুধু এগ্রিকালচারই শুনে এসছে, কিন্তু এই বিষয়টা যে এতটা ভাস্ট সে ব্যাপারটা কেউ জানে না। তারা আমার মনে হয় যে এই ভিডিওটার মাধ্যমে অনেকে একটু ইন্টারেস্ট গ্রো করলেও করতে পারে এগ্রিকালচার ব্যাপারটা। এবার স্যার যারা বিএসসি কমপ্লিট করলো, মাস্টার্সের ক্ষেত্রে ম্যাথসের যেমন জেক্সপো দিতে হয়, হ্যাঁ, তাছাড়া অনেক এক্সাম থাকে যেগুলো দিয়ে এন্ট্রান্সে ভর্তি হতে হয়, তেমনি এগ্রিকালচারের ক্ষেত্রে বিএসসির পর মাস্টার্স কিভাবে পাবে তারা? এক্ষেত্রেও ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের একটা এন্ট্রান্স হয়, জেআরএফ বলে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ। সেইগুলো দিয়ে তারা কনসার্ন সাবজেক্টে যদি ভালো র্যাঙ্ক করতে পারে, তার একটা হ্যান্ডসাম ফেলোশিপ পায়। র্যাঙ্ক ওয়াইজ তারা ভারতবর্ষে অন্যান্য স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি বলো, বা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো, বা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি বলো, বা ডিমড ইউনিভার্সিটি বলো, সেখানে তারা সুযোগ পেতে পারে। নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তারা, স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বলছি, তাদের নিজস্ব কিছু এন্ট্রান্স হয় পোস্ট গ্রাজুয়েশনের জন্য, সেখানে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সেখানে তারা সাবজেক্ট চয়েস করে পড়তে পারে। মূলত ওই অল ইন্ডিয়া লেভেলে যে এন্ট্রান্স হয় জিআরএফ এর থ্রু দিয়ে, তার থ্রু দিয়ে তারা বেশিরভাগ ক্ষেত্রে ভালো ভালো অন্যান্য
আউট অফ স্টেট ইনস্টিটিউট বা উইদিন স্টেট ইনস্টিটিউট তারা ভর্তি হতে পারে। স্টুডেন্ট অবস্থায় এই এগ্রিকালচার নিয়ে পড়ার জন্য অনেকেরই চিন্তা হতে পারে যে এতে কেমন খরচা হয় বা কেমন আমাদের, অনেকেও তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তা সেই তারা কি খরচা অ্যাফোর্ড করতে পারবে? ডেফিনেটলি অ্যাফোর্ড করতে পারবে। সরকারি যে সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তার ক্ষেত্রে খরচ কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যে। এবার প্রতি বছর তাদের পরিকাঠামো চেঞ্জ হয়, মানে অ্যাডমিশন ফিস বলো বা সেমিস্টার ফিস বলো চেঞ্জ হয়, কিন্তু সেই চেঞ্জটা মানে খুব বেশি বার্ডেন হয়ে যায় বলে আমার তো মনে হয় না। তারা অ্যাফোর্ড করতে পারবে। বাকি ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য স্ট্রিমে পড়ার জন্য যে খরচ, সেই তুলনায় মোটামুটি অ্যাফোর্ডেবল বলা যায়। এখন তো অনেক প্রাইভেট সেক্টরও হয়েছে যারা হ্যাঁ, পড়াচ্ছে। প্রাইভেট সেক্টরও হয়েছে, আমি দু একটা নামও বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, যেমন নেওটিয়া বিশ্ববিদ্যালয় হয়েছে, সিস্টার নিবেদিতা রয়েছে, সেকম স্কিল ইউনিভার্সিটি রয়েছে, আরও এই ধরনের বেশ কয়েকটা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি রয়েছে, তারা এগ্রিকালচার পড়াচ্ছে। আগে শুধুমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হতো, এখন এই বেসরকারি সরকারি মিলিয়ে স্টুডেন্ট ইনটেক ক্যাপাসিটি তুলনামূলকভাবে বেড়েছে। এই বেসরকারিগুলোতে পড়তে গেলে তার জন্য কি অ্যাডমিশন দিতে হয় না ডাইরেক্ট সেখানে অ্যাডমিশন হওয়া যায়? বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে তাদের যে নিজস্ব নিয়ম আছে, ডিরেক্ট অ্যাডমিশন নেয়। তো এখনো পর্যন্ত আমার জানা নেই যে তাদের আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনের জন্য তারা নিজস্ব কিছু এন্ট্রান্স করে কিনা। মূলত 10+2 এর যে মার্কস, ফাইনাল মার্কস, তার বেসিসেই মূলত তারা অ্যাডমিশন নেয় বলে আমি যতটুকু জানি। এবার যে কটা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। এবার স্যার আসি যে জব, এখন তো জবের এত ক্রাইসিস, তাহলে সবাই ভাবে যে এগ্রিকালচার নিয়ে পড়ছি ঠিক আছে, তার জব অপরচুনিটি কেমন আছে? এটা বলি ইন্দ্র, যে জব অপরচুনিটির যে বিষয়, অন্যান্য যে স্ট্রিম, মেডিকেল চিরকালই টপে থাকে, ইঞ্জিনিয়ারিং বলো, আরো অন্যান্য যারা জেনারেল স্ট্রিমে পড়ছে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়ছে, সেই তুলনায় যদি বলা যায়, আমি একটা গাণিতিক হিসেব বলি যে প্রতি বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে, আমি বেসরকারি সরকারি মিলিয়ে প্রায় 600 জন স্টুডেন্ট ইনটেক হয়। সেই তুলনায় জবের স্কোপ কিন্তু এখনো যথেষ্ট রয়েছে। মানে বলা চলে জবের যে স্কোপের স্যাচুরেশন এখনো আসেনি। সেই জায়গায় অন্যান্য স্ট্রিমের ক্ষেত্রে যে হিউজ পরিমাণে স্টুডেন্ট বেরোয়, সেই তুলনায় তাদের জবের স্কোপ নেই, অনেক অনেক সমস্যা রয়েছে। সেদিক থেকে বলতে গেলে এগ্রিকালচার গ্র্যাজুয়েটরা এখনো ভালো জায়গায় রয়েছে। বিএসসি এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ বিটেক করার পরে তারা কিন্তু খুব বেকার হয়ে বসে আছে এরকম বলা যায় না। তো জবের দিক থেকে যথেষ্ট একটা অ্যাট্রাকটিভ স্ট্রিম এগ্রিকালচার বা অ্যালাইড যে সেক্টরগুলো রয়েছে সেটা। আমাদের শর্টসি একটা কোয়েশ্চেন এসেছিল যে স্যার বিএসসির পর আমি কি যে কোনো স্টেট গভর্নমেন্ট বা অন্য কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো? কিছু কম্পিটিটিভ জবের এক্সাম রয়েছে যাদের মিনিমাম ক্রাইটেরিয়া লাগে গ্র্যাজুয়েট হওয়া। ডেফিনেটলি এগ্রিকালচার সায়েন্স নিয়ে বা হর্টিকালচার সায়েন্স বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিটেক করার পরে সেই মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করে, অবশ্যই তারা স্টেট বা সেন্ট্রালে যে সমস্ত কম্পিটিটিভ জব ওরিয়েন্টেড এক্সামগুলো আছে সেগুলো তারা অ্যাপিয়ার হতে পারে এবং ভালোভাবে অ্যাপিয়ার হয় এবং ভালো পারফর্মও করে। আমি কিছু উদাহরণ তোমার সামনে তুলে ধরি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে WBCS এক্সাম হয়, সেখানে যদি তুমি খোঁজ খবর রাখো, প্রতি বছরই প্রথম সারির যে সমস্ত ক্যান্ডিডেটগুলো র্যাঙ্ক করে তার মধ্যে এগ্রিকালচার অ্যালাইড সেক্টরের স্টুডেন্টরা থাকে। এসএসসি, ব্যাংক, এই সবেতে বসতে পারে? ডেফিনেটলি বসতে পারে। এবার অনেকের কোশ্চেন থাকে যে বিএসসির পর আমি কি মাস্টার্সের জন্য যাব, না জব খুঁজবো, না কোনো স্টার্ট আপ করবো? আদৌ কি এরকম কি কোনো স্টার্ট আপ হয় এগ্রিকালচারের? খুব ভালো কোয়েশ্চেন ইন্দ্র, এটা অবশ্যই উত্তর দিতে চাইবো আমি ভীষণভাবে। তবে যেটা বললে না যে আন্ডার গ্র্যাজুয়েটের পরে সে পোস্ট গ্র্যাজুয়েট করবে না চাকরি করবে না স্টার্ট আপ করবে, এই উত্তরটা এরকম এক লাইনে তো হবে না। কেননা এটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের নিজস্ব চিন্তা ভাবনার বিষয়, নিজস্ব প্যাশন ওরিয়েন্টেড তার ডিসিশন। এবার কেউ যদি নিশ্চিত ইনকামের কথা ভাবে, অবশ্যই তাকে সরকারি সমস্ত যে জব অপরচুনিটি আছে সেই কথা মাথায় রেখে ধৈর্য সহকারে কঠিন পরিশ্রম করে তাকে এগোতে হবে। আর কেউ যদি প্রাইভেট সেক্টরে ডিফারেন্ট যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, সেটা ফার্টিলাইজার কোম্পানি হতে পারে, ইনসেকটিসাইড, ফাঞ্জিসাইড, হার্বিসাইড কোম্পানি হতে পারে, ফার্ম মেশিনারিজ কোম্পানি হতে পারে, সিড কোম্পানিগুলো হতে পারে, সেখানে তারা এন্ট্রি নিতে পারে। সেখানে
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সায়েন্টিস্ট হিসেবে জয়েন করতে পারে, তার জন্য অবশ্যই তাকে মিনিমাম মাস্টার ডিগ্রি করতে হবে, পিএইচডি করলে অবশ্যই ভালো। অথবা সেলস বা মার্কেটিংয়ে যেতে পারে প্রাইভেট সেক্টরে, বা নিজে থেকে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপও করতে পারে। স্টার্ট আপের কথা তুমি বলছিলে, যে অবশ্যই এগ্রিকালচারাল সেক্টরে অন্যান্য সেক্টরের মতো স্টার্ট আপের একটা সুযোগ আছে, এবং বেশ কয়েকটা স্টার্ট আপ খুব ভালো করছেও। তার মধ্যে আমি দু একটা উদাহরণ দিতে পারি। অ্যাবসলিউট রয়েছে, বিগ হার্ট রয়েছে, যারা কি করে মূলত অনেক ক্ষেত্রেই তারা প্রোডাকশন ওরিয়েন্টেড কাজ করে, প্রোডাকশন করে, ই কমার্স করে, মেশিন লার্নিং করে, বা অ্যাগ্রো অ্যাডভাইজারি ফার্মারদের প্রোভাইড করে, এবং তারা যথেষ্ট ভালো করছে। কেননা তোমরা সবাই জানো যে নিশ্চিত জব অপরচুনিটি স্কোপটা ক্রমশ শ্রিঙ্ক করছে। এখন সেলফ এমপ্লয়মেন্ট বা এন্টারপ্রেনিয়রশিপের যুগ, সেখানে যত বেশি স্টুডেন্টদের মোটিভেট করা যাবে ততই ভালো সামগ্রিকভাবে। আর এগ্রিকালচার এমন একটা সেক্টর, আমাদের যে কোর্স কারিকুলাম আছে সেটাকে ব্যাপকভাবে প্রমোট করা হয়। আমাদের কনভেনশনাল যে এডুকেশন সিস্টেম, এখানে আমরা কি করি, জব সিকার তৈরি করি। কিন্তু এগ্রিকালচারাল সায়েন্সের কোর্স কারিকুলামে আমি দুটো বিষয় বলি, একটা হচ্ছে রয়ই, রুরাল এগ্রিকালচার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর হচ্ছে ইএলপি, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম। এর থ্রু দিয়ে আমরা যেমন কৃষিবিদ্যা বা অ্যালাইড যে পড়াশোনাটা রয়েছে সে বিষয়ে হাতে কলমে তাদের মাঠে ঘাটে সমস্ত অভিজ্ঞতার সুযোগ করে দিই, তেমনি একজন এন্টারপ্রেনিয়র হওয়ার জন্য প্রাথমিকভাবে কি কি অভিজ্ঞতা তাদের পেতে হবে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল, সেই সুযোগটাও করে দিতে পারি। মানে তাদের একটা জব গিভার এই মেন্টালিটি গড়ে তোলার একটা স্কোপ করে দেওয়া হয়। সেটা এগ্রিকালচারাল সায়েন্স যে কোর্স কারিকুলাম তার একটা ভালো দিক আমি বলবো। এগ্রিকালচার নিয়ে পড়লে এর ছাড়াও আর কোন কোন দিকে যাওয়া যায়? আমি একটা এক্সাম্পল বলি, আমাদেরই ব্যাচের একজন ছিলেন, আমারই বন্ধু স্থানীয়, তিনি এখন ইসরোতে আছেন। আচ্ছা। এবার প্রশ্ন উঠতে পারে, ইসরো মানে স্পেস রিসার্চ নিয়ে কাজ করে, সেখানে এগ্রিকালচারাল সায়েন্সের স্টুডেন্টদের কি কাজ? তিনি সয়েল সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, সেখানে রিসার্চ করেছেন, পরবর্তীকালে ওখানে অ্যাবজর্ব হয়েছেন। তো স্কোপ আছে বিভিন্ন জায়গায়, শুধু একটুখানি খোঁজ খবর রাখা, ঠিকঠাক কন্ট্যাক্টস রাখা, তার মধ্য দিয়ে আমরা কিন্তু ডাইভার্সিফাইড ফিল্ডে ছড়িয়ে যেতে পারি। মানে যাওয়া যায় এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ডকে কাজে লাগিয়ে। যেমন আমি ইসরোর কথা বললাম, ব্যাংকিং সেক্টর তো আছেই, সেখানে এগ্রিকালচার ফিল্ড অফিসারের সুযোগ আছে, আরো অনেক অন্যান্য সেক্টর রয়েছে যেখানে এগ্রিকালচারাল স্টুডেন্টরা অ্যাবজর্ব হতে পারছে। সরকারি ক্ষেত্রে আমি তোমাকে দু একটা এক্সাম্পল দিয়ে থাকতে পারি, যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার রয়েছে, ফরেস্টের আছে, স্টেট সিড কর্পোরেশন রয়েছে, তারপরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রয়েছে, এগুলো রয়েছে। কিছু বোর্ড রয়েছে, মূলত কোকোনাট বোর্ড, কফি বোর্ড, টি বোর্ড, সিল্ক বোর্ড, এগুলোর ক্ষেত্রে এগ্রিকালচারাল অ্যালাইড স্টুডেন্টদের প্রচুর সুযোগ আছে এবং অ্যাবজর্ব হচ্ছে প্রতি বছর বিভিন্নভাবে। সুতরাং স্টেট এবং সেন্ট্রালের জবের স্কোপ এবং তার ডাইভার্সিফিকেশন প্রচুর এখানে। তাদের ইনকাম কিরকম জেনারেট হয় স্যার? সরকারি ক্ষেত্রে তো ইনকামের একটা ডেফিনিট রুল আছে, সেটা সবাই জানে, এবং নেট মাধ্যমে সেটা পাওয়া যায়। এবার আমি সেই বিষয়ে বলছি না। এবার যারা এন্টারপ্রেনিয়রশিপের দিকে যাবে বা প্রাইভেট সেক্টরে যাবে, তাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই আকর্ষণীয়। ওখানে আমি একটা উদাহরণ দিই, আমাদেরই ক্যাম্পাসের একজন ছাত্রী, সে বিএসসি এগ্রিকালচার করে ক্যাট দিয়ে আইআইএম জোকাতে ভর্তি হয়েছিল, 1-2 বছর আগেই পাশ করেছে। সে এখন প্যাকেজ পায় 25 লাখ পার অ্যানাম। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম আছে। এবার আইএম যেগুলো জেনারেল ম্যানেজমেন্ট, তার পাশাপাশি এগ্রি বিজনেস ম্যানেজমেন্টও পড়তে যায়, সেরকম স্কোপ রয়েছে। তার মধ্যে বিকানিরে রয়েছে, পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে, জিবি পান্ত ইউনিভার্সিটিতে রয়েছে, ইউএস ব্যাঙ্গালোরে রয়েছে, তারপরে ইরমা বলে একটা ইনস্টিটিউট আছে, সেখানে আছে, ম্যানেজ আছে। এই সমস্ত জায়গায় এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে তারা পড়তে পারে, সেখানেও ভালো স্কোপ আছে। প্রসঙ্গত এটাই বলবো যে যে স্টুডেন্ট তার প্যাশন কিরকম, তার গোল কিরকম, সেই অনুযায়ী নিজের ক্যারিয়ারটাকে সে ভাবে, সেভাবে তৈরি করার চেষ্টা করে।
কেউ যদি বলে একাডেমিক জবের দিকেই যাব, তাকে অনেক ধৈর্য ধরে পরিশ্রম নিয়ে অপেক্ষা করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে, ডক্টরেট প্রোগ্রামটা করতে হবে, তারপরে অপরচুনিটিগুলোকে তাকে গ্র্যাব করতে হবে। আর কেউ যদি বলে আমি গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার পরেই জবের কথা ভাববো, তখন তাকে সেভাবে প্রিপেয়ার হতে হবে। জবের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে সে প্রিপেয়ার করতে পারে, অথবা খুব ভালো হয় যদি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স করে পরবর্তীকালে অ্যাবজর্ব হতে পারে। অবশ্যই সেখানেও ভালো ইনস্টিটিউট দেখে, ভালো ট্রেড দেখে তাকে পড়াশোনা করতে হবে। আমার মাথায় এখনো 25 লাখ পার আনামটা রয়ে আছে। তিনি যেটা পাচ্ছেন এখন, তিনি কোথা থেকে পড়েছেন? তিনি আমাদের বর্ধমান যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্ধমান শাখা, ওখান থেকে পড়াশোনা করেছেন। তাহলে আমাদের বর্ধমানও তাহলে ওয়ান অফ দ্য টপ কলেজের মধ্যে একটা হচ্ছে তাহলে। অ্যাকচুয়ালি এই যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা এক্সটেন্ডেড ক্যাম্পাস মাত্র। তো এখানে স্টুডেন্ট, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পড়ানো হয়, পরবর্তীতে তারা পোস্ট গ্র্যাজুয়েটে আমাদের মেইন ক্যাম্পাস যেটা মোহনপুর, সেখানে যেতে পারে বা অন্যান্য ইনস্টিটিউটে যেতে পারে। এখান থেকে প্রচুর ছেলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে আইআরআইতে গেছে, অন্যান্য ভালো ভালো যে স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটিতে ওখানে গেছে। মানে স্টার্ট আপ করতে চাইলে সে স্টার্ট আপও করতে পারে, কেউ যদি মনে করে হায়ার স্টাডিজ যাচ্ছে সে হায়ার স্টাডিজও করতে পারে, এবং ইনফ্যাক্ট যে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের জব আছে সব দিকেই তাহলে তারা যেতে পারে। এগ্রিকালচার নিয়ে পড়লে যে এতগুলো জবের জায়গা আছে, এমনি নর্মাল লাইন নিয়ে পড়লে এতগুলো জবের জায়গা হলো, তাহলে এগ্রিকালচারে কি একটু স্কোপটা বেশি হচ্ছে তাহলে? ডাইভার্সিফিকেশন বেশি, স্টুডেন্ট ইনটেক কম, জবের স্কোপ বেশি। সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে জবের স্কোপ ডেফিনেটলি বেশি। তুমি দেখো না, আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলছি, এখন স্টুডেন্ট ইনটেক প্রচুর প্রচুর স্টুডেন্ট বিটেক করে, কিন্তু সেই তুলনায় তাদেরকে স্ট্যান্ডার্ড যে জব অপরচুনিটি আমরা দিতে পারি, সত্যি করে যদি বলতে চাই, সেই ইনফ্রাস্ট্রাকচার, সেই পলিসি কিন্তু সেভাবে হয়নি। সেই তুলনায় আমাদের এগ্রিকালচার স্টুডেন্ট কতজন? বিলো 1000। সেখানে সরকারি, বেসরকারি কত সেক্টরে স্কোপ রয়েছে। এই জন্যই বারবার বলছিলাম এই এগ্রিকালচার সেক্টরে জবের যে স্কোপটার এখনো স্যাচুরেশন আসেনি। এখনো ভালো জায়গায় রয়েছে এগ্রিকালচারাল সায়েন্সের যে স্টুডেন্টরা, তারা এটা নিয়ে ভাবতেই পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গল তো একটা কৃষি প্রধান রাজ্য, তাহলে এইখানে যারা এগ্রিকালচার নিয়ে পড়ছে তাদের স্কোপটা হাজার হলো একটু তো অন্যান্য রাজ্যের থেকে অ্যাডভান্টেজটা একটু বেশি হবেই। কৃষি প্রধান রাজ্য সেটা একটা, সেই বিষয় দিয়ে তো ওইভাবে আমরা বলতে পারি না যে পরবর্তীকালে যারা এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে পড়ছে তারা জবের যে বিষয়গুলো আছে সেগুলোকে অতিরিক্ত পাচ্ছে। ডেফিনেটলি পশ্চিমবঙ্গ যে রাজ্য, সেখানে কৃষি একটা গুরুত্ব পায় অনেক প্রোডাকশনের ক্ষেত্রেই। তুমি দেখবে তারা ভারতবর্ষের মধ্যে এক জায়গায় রয়েছে, 1 নম্বর পজিশনে রয়েছে। এবার জবের দিক থেকে সরকারি ক্ষেত্রে আমি তোমাকে আগেও বলেছি যে সে তো সিটস লিমিটেড। এবার রেগুলার ওয়েতে রিক্রুটমেন্ট হওয়া বা নতুন নতুন পোস্টের ক্রিয়েশন হওয়া, সেগুলো জরুরিও, সেগুলো হচ্ছে অবশ্যই। এবার কম বা বেশি এই তুলনামূলক মানে কনক্লুশনে আসার মতো জায়গায় আমি নেই। আছে, ডেফিনেটলি আছে। রেগুলারাইজেশন দরকার আর কি। প্রতি বছর যদি আমরা এডি এর এক্সামের কথা ভাবতে পারি, বা রিলেটেড অন্যান্য যে এডিএ রিসার্চ বা অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে এগ্রিকালচার স্টুডেন্টরাই যেখানে প্রায়োরিটি পায়, সেগুলো ভাবতে পারি, তাহলে আরো বেশি আকর্ষণীয় হতে পারে বিষয়টা। কৃষক বন্ধু যারা আছেন, যারা আমাদের খাদ্যের যোগান দিচ্ছেন, তাদের সঙ্গে কিভাবে হেল্প করা যায় তাদেরকে এই লাইনে পড়ার মাধ্যমে? কারণ আমরা এগ্রিকালচার মানেই জানি, অনেকে বলবে যে কৃষকদের প্রচুর উপকার করে দেয় তারা, তারা এইভাবে সঙ্গে কিভাবে রিলেটেড? ওতপ্রোতভাবে রিলেটেড। কেননা একটা কথাই আছে না যে ইফ ইউ ইট টুডে থ্যাংক এ ফার্মার, সেটা প্রত্যেকের জন্য সত্যি। যারা এগ্রিকালচার নিয়ে পড়ছে তারা তো ওতপ্রোতভাবে জড়িতই রয়েছে কৃষক সমাজের সঙ্গে। এবার যে প্রফেশনই যেভাবেই থাকুক এগ্রিকালচারাল স্টুডেন্ট, তাদের পড়াশোনার মধ্য দিয়ে না কৃষকদের যে অভিজ্ঞতা, যে হার্ডশিপ তারা কিন্তু এক্সপেরিয়েন্স করে। সুতরাং তারা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের সেই অভিজ্ঞতা, সেই অনুভূতিটা আছে। এখন যেটা জরুরি, যেটা কাম্য, যারা এগ্রিকালচারাল প্রফেশনাল রয়েছে তারা যদি তাদের কাজটা সঠিকভাবে করে, যে যেই পজিশনে রয়েছে, তাহলেই প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষক সমাজ উপকৃত হবে। তোমাকে একটা কথা বলা হয়নি যে আমরা লাকি যারা এগ্রিকালচারাল প্রফেশনাল, কেননা পৃথিবীতে খুব কম প্রফেশনই রয়েছে যারা পেশার মধ্য দিয়ে সমাজ তথা দেশের কল্যাণ করতে পারে।
না চাইতেই। মেডিকেল প্রফেশন রয়েছে, শিক্ষকতার পেশাটা রয়েছে, তেমনি এগ্রিকালচারও তাই। তো সেখানে যেটুকু দরকার একটুখানি নিষ্ঠা সহকারে পরিশ্রমের মধ্য দিয়ে নিজের কাজটা করে যাওয়া, তাহলেই সে দেশের জন্য, কৃষক সমাজের জন্য কিছু করতে পারবে। যারা এগ্রিকালচার নিয়ে পড়বো ভাবছে বা এখনো যাদের মধ্যে ডাউট আছে, তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলে দেন। এতক্ষণ পর্যন্ত ইন্দ্রর সঙ্গে যে আলোচনা করলাম, আশা করি ইন্দ্র টকিজের মধ্য দিয়ে যারা প্রশ্ন করেছো তার প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পেরেছি। তারপরেও যদি প্রশ্ন থাকে কমেন্ট করে ওর চ্যানেলে জানতে পারো, সেখানে যথাযথভাবে পরবর্তীকালে ও জানিয়ে দেবে আমার থ্রু দিয়ে। তো যদি বার্তার কথা বলি, আমি মূলত এখনো পর্যন্ত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বর্ধমান শাখার অধ্যাপক হিসেবে কাজ করছি, কিন্তু একটা বিষয় আমরা মানি এবং আমি নিজে মানি যে যবে থেকে ছাত্র জীবনে প্রবেশ করেছি তারপর থেকে অন্য কোনো জীবনে প্রবেশ করেছি বলে মনে হয় না। যে যতদিন বাঁচি ততদিন শিখি, এই মানসিকতা নিয়েই আমি চলি। তো এগ্রিকালচার সেক্টরে যদি পড়াশোনা করতে চাও, সেটা খুব আকর্ষণীয় একটা জায়গা। যদি জবের কথা ভেবে পড়াশোনা করতে চাও, তাতেও তুমি সেই সুযোগটা পাবে। পরবর্তীকালে যদি উচ্চশিক্ষার জন্য করতে চাও, সেই সুযোগও পাবে। যদি সমাজ সেবার জন্য করতে চাও, সেই সুযোগও তুমি এগ্রিকালচার সায়েন্স বা অ্যালাইড যে সেক্টরগুলো আছে সেখানে পড়াশোনা থ্রু দিয়ে পেতে পারো। সুতরাং ডিসহার্টেন্ড হওয়ার কোনো বিষয় নেই। এটাকে তোমরা পড়তে চাও এই ভেবে পড়তে আসো, অন্য কিছু পাওনি, ইঞ্জিনিয়ারিং পাওনি, মেডিকেল পাওনি বা অন্যান্য জেনারেল স্ট্রিমের ভালো ভালো সাবজেক্ট পাওনি, তার জন্য এগ্রিকালচার পড়তে এসেছো, এইভাবে ভাবার সময় চলে গেছে। এটা একটা খুবই আকর্ষণীয় জায়গা যেখানে নিজের পোটেনশিয়াল এক্সপ্লোর করার 100% সুযোগ পাবে। পাশাপাশি একটা বিষয় বলেই শেষ করব, আমাদেরই স্থানীয় একজন মানুষ রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয় অ্যালামনি, তারই কথা রেফার করে বলবো যে we can have a job with $1 billion, but if we opt agriculture as a profession, our job satisfaction will worth $1 billion. Thank you very much. এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন আমাদের এই কনভারসেশনের মাধ্যমে তোমরা পেয়ে গেছো। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ইন্দ্র টকিজের টিমের তরফ থেকে। আমাদের চ্যানেলের সাথে থাকো, আরো অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। এগ্রিকালচার নিয়ে আজকে অনেক কিছু আমরা জানতে পেরেছি, আমি নিজে অনেক কিছু স্যারের কাছ থেকে জানতে পারলাম, শিখতে পারলাম। তোমাদের ভবিষ্যতে অনেক হেল্প হবে। আরো কিছু যদি কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা স্যারকে বলে দেবো, সেই উত্তর তোমাদেরকে আমি কমেন্টে দিয়ে দেবো। তাহলে এই যে সেক্টরটা গেল, যেটুকু আমি বুঝলাম যে তুমি সমাজের টপ লেভেলে পৌঁছাতে পারো। আমাদের যারা ফুডের জন্য যারা অতপ্রতভাবে জড়িত কৃষক বন্ধুরা, তাদেরকেও তোমরা সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দিতে পারো। তোমরা এই ফিল্ডের ব্যাপারে ভাবতে পারো, ভালো করে মন দিয়ে পড়তে থাকো, জীবনটা ভালো কাটো।